এ পর্যন্ত আমার কাছে মনে হয় যেভাবে নিউজ বা যেভাবে মানুষ আমার কার্যক্রমগুলো দেখছে, তাতে করে আমার কাছে মনে হয় যে আস্থাটা ধরে রাখতেই পারে, আমি আশা করি। তো সেই জায়গা থেকে আমি অবশ্যই শেষ করব এবং খুব সুন্দরভাবে একজন অভিনেত্রী হিসেবে আমি যেভাবে প্রত্যেকটা সিনেমা শেষ করে দর্শকদের সামনে নিয়ে আসি, ঠিক নতুন পরিচয়ে যে আমি আসছি সেটাও আমি ঠিক সেটাই করার চেষ্টা করব। ও ভাইরে ভাই, হঠাৎ মেগাস্টার শাকিব খানকে নিয়ে লাইভে চলে আসলেন অপু বিশ্বাস। লাইভে এসে তিনি ঘোষণা দিলেন তিনি নাকি আবার নতুন ভাবে জীবন শুরু করবেন। তো তিনি নতুন ভাবে আসলে কি বলতে চাইছেন বা কি নিয়ে জীবন শুরু করতে চাইছেন, বিস্তারিত নিয়ে শুনবো আজকের ভিডিওতে। তো চলুন আমরা সেই বিস্তারিত সবকিছু জেনে আসি। সিনেমা করছি এরকম আপনি এখন এফডিসিতে গেলে দেখবেন যখন বেশ ভালো সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে, সিনেমা করতে চাচ্ছে, মানুষ আগ্রহ পোষণ করছে, আসলে এভাবেই এগিয়ে যায়। তো কি আমরা যেটাই করি না কেন, আমাদের একটা সার্কেল আছে, আমাদের একটা জনগোষ্ঠী আছে, যেটা আমরা চলচ্চিত্র কর্মী বা মিডিয়া কর্মী। আমরা কোনো একটা কাজ করলে আমরা দর্শকদের কাছে প্রেজেন্ট করি, দর্শকরা কিন্তু যা করি ওটাকে কিন্তু রিসিভ করে। এখন আমরা ঘরে কি করব সেটা যদিও তাদের সাথে আলোচনা করি, এটা অবশ্যই নেতিবাচক নয় আমি মনে করব। এটা আসলে আমি এক বাক্যেই বলবো এটা ঘৃণিত বা আমি ধিক্কার জানাই। এটা 100% পেশাদারিত্বের অভাব। এই কারণেই পেশাদারিত্বের অভাব, কারণ কি যে মানুষগুলো এই ধরনের সিনক্রিয়েট সিচুয়েশনগুলো তৈরি করে তারা আসে একটি কাজ করতে, দ্বিতীয় কাজ করতে নয়। একটি কাজের কারণে না তাদের ভরসাটা নাই যে ভালো হলেও প্রবলেম নাই, খারাপ হলেও আমার কি যায় আসে, যার জন্য এইসব নেতিবাচক ইতিবাচক কাজগুলোর মধ্যে নিজেকে জড়িয়ে ফেলে। আর তাতে করে হয় কি যে মানে একজন হয় না যে ঘর আমার ভাই বোন আছে তো 4 জন, তার মধ্যে একজন ডাকাত আর 3 জন হচ্ছে বড় ডাক্তার। তো ডাকাতের কারণে ডাক্তারগুলো সমস্যায় পড়ে যায়। তো এটা কিছু কিছু ঝামেলা থাকে যে তারা আসেই একটা কাজ করতে। এটাকে আসলে আমি চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট নিয়ে কথা বলবো না, বলবো কিছু কিছু মানুষ আছে এরকম, ঝামেলা থাকবেই। কিন্তু সেটা তো অবশ্যই একটা নেতিবাচক প্রভাব একটা বাইরের মানুষ পরিবারের কাছে, লাইক যখন একটা পরিবার চিন্তা করে আমার একটা ছেলে অথবা একটা মেয়ে এই প্রফেশনটার সাথে যাবে কিংবা এই কাজটা করবে, তখন কিন্তু মনে হয় তারা একবার হলেও ভাবনার জায়গাটা তৈরি হয়। সেইটার কারণে কি আসলে ফিল্ম ইন্ডাস্ট্রি ভালো পরিবার, ভদ্র পরিবার থেকে আসলে বা এডুকেটেড আমি যদি বলি, আমি আসার ক্ষেত্রে কোনো একটা বাধা পাই কিনা? 100% বাধা পাই। আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে যে কোনো সেক্টরে ভালো মন্দ নিয়েই তৈরি হয়। কোনো সেক্টরে আমরা বলতে পারবো না যে না এটা সহসাই খুব ভালোভাবে তৈরি হচ্ছে বা সহসাই খুবই খারাপভাবে হচ্ছে। তো সেই জায়গা থেকে যারা প্রতিভাবান বা যাদেরকে আমাদের দরকার ইন্ডাস্ট্রির জন্য, বা যারা মনে করবে যে না আমি এই জায়গাটা অনেক বড় একটা ট্যালেন্ট, আমার এই দক্ষতা যদি আমি এখানে কাজে লাগাই তাহলে আমার দেশের জন্য উপকার, একটা সেক্টরের উপকার, তাহলে আমার মনে হয় তারা অবশ্যই আসা উচিত। আদার্স ওয়ে কি হচ্ছে সেটা তো বিবেচনা করাটা ইম্পর্টেন্ট নয়, কারণ একটা জায়গায় বললাম না ভালো মন্দ নিয়েই কিন্তু একটা গোষ্ঠী তৈরি হয়। তো সুতরাং ভীতি পাওয়ার কিছু নেই। কিন্তু আমি ব্যক্তিগতভাবে একজন চলচ্চিত্র কর্মী হিসেবে বলবো যে এই ধরনের সিচুয়েশনগুলো আসলে আমাদের না করাই ভালো, কারণ এগুলো সিচুয়েশন তো আলটিমেটলি কোনো ভিত্তি থাকে না। আর যে কাজের কোনো ভিত্তি নেই সে কাজটা আমি কেন করতে যাব, এটা আমার ওপিনিয়ন থাকবে। সো সেই জায়গা থেকে তাদের সকলকে আমার অ্যাপ্রিসিয়েটেড অ্যান্ড গুড উইশেস অলসো। অপু বিশ্বাসকে নিয়ে কোনো কনফিউশন ক্রিয়েট হবে কি ইন ফিউচারে? অপু বিশ্বাসকে শুরু থেকে সবাই অভিনেত্রী নায়িকা হিসেবে পেয়ে এসছে, এখন নতুন একটা পরিচয় যুক্ত হয়েছে, সেই জায়গা থেকে অপু বিশ্বাস কোনটার দিকে ফোকাস দিবে বেশি? নতুন করে অভিষেক হচ্ছে, তো সামনের দিনগুলোতে অপু বিশ্বাস নামটা যে হয়েছে অবশ্যই সেটা আমার সিনেমার চিত্রনায়িকা এবং একজন আমার ভালো শিল্পী হিসেবে কেরিয়ারটা গড়েছে, এটাই আমাকে দর্শক খুব পছন্দ করে এবং আমি এটাতে অনেক বেশি প্রাধান্য দিব। আর যেটা আমি নতুন একটা জার্নি শুরু করেছি অ্যাজ এ প্রডিউসার অনুদানের সিনেমার মধ্য দিয়ে, তো সেটা হচ্ছে চলমান থাকবে। কারণ আমি চাই ইন্ডাস্ট্রিতে সিনেমা হোক, কাজ হোক, এটা আমার চাওয়া পাওয়া, যার জন্য আর ফার্স্ট চাওয়া পাওয়া তো আমি অবশ্যই একজন অভিনেত্রী, এটা আমি চলমান থাকবে, দুটোই সমান তালে নিয়ে যাব। কিন্তু যেটা আমার বেশি পরিচিতি সেটাকে আমি অবশ্যই প্রায়োরিটি দিব। আচ্ছা, একটু পেছনে যেতে চাই। কিছুক্ষণ আগে বলছিলাম যে নতুনরা কেমন কাজ করছে, সেই জায়গায় অনেকের কাছ থেকে আমরা শুনি যে চলচ্চিত্র শিখে, অভিনয় শিখে যেন একজন শিল্পী আসতে পারেন, সেই জায়গাটার আমাদের দেশে অনেক অভাব আছে, অর্থাৎ প্রাতিষ্ঠানিক শিক্ষা যেটা। আপনি একজন অভিনেত্রী হিসেবে কি মনে করেন? আমরা যদি প্রতিবেশী দেশগুলোতে দেখি, সব জায়গায় আসলে শেখার একটা জায়গা আছে, কিন্তু আমাদের এখানে মনে হয় প্রাতিষ্ঠানিক জায়গা থেকে সীমাবদ্ধতা জায়গা আছে। আপনি কি মনে করেন কোন বিষয়টা হলে আসলে এটা আরেকটু ডেভেলপ করা যেতে পারে? আমাদের কিন্তু আসলে মানে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা খুব দরকার,
এটা আমি মনে করি। অবশ্যই আমরা ছোটবেলা থেকে নাচ গান অভিনয় শিখে আসছি একটা গোষ্ঠীতে, কিন্তু একটা যেটা আমাদের ওপার বাংলায় আছে, আমরা যে কোনো ক্যারেক্টার প্লে করার আগে বা যে কোনো আর্টিস্টকে আমরা একটা সিনেমায় নেবার আগে আমরা কিন্তু তাদেরকে এক ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়া হয়, যেটা থেকে হয় কি যে প্রপার যে আমরা চাচ্ছি সেটা কিন্তু বুঝে শুনে সে ক্যামেরার সামনে আসে। তো এইটাকে আমি ইনস্টিটিউট বলবো, যেটা আমাদের আসলে বাংলাদেশে আমার অনেক বুদ্ধিমান বোদ্ধারা আছেন, গুরুজন ব্যক্তিরা আছেন, তারা আমার থেকে খুব ভালো এক্সপ্লেন করতে পারবেন। কিন্তু আমার কাছে মনে হয় যে এরকম একটা ইনস্টিটিউট যদি করা হয়, আমরা যারা সিনিয়ররা কাজ করেছি আমাদের অভিজ্ঞতা তাদের সাথে শেয়ার করব, তাদের কিছু আমাদের সাথে শেয়ার করবো, এইরকম যদি একটা সিচুয়েশন করে দেওয়া হয় আমার মনে হয় খুবই ভালো হয়। আপনার যদি বর্তমান কাজ নিয়ে একটু, যেহেতু অভিষেকের কথা বললাম, নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য মাঝে কিছুটা বিরতি ছিল, ব্যক্তিগত জীবন কেমন চলছে সবকিছু মিলে যদি প্রশ্ন করি যে ব্যক্তিগত জীবন এখন কেমন কাটছে এবং পরবর্তীতে ব্যক্তিগত জীবন থেকে কাজে, এখন কাজের প্রচন্ড প্রেসার যাচ্ছে, এটাই হচ্ছে গিয়ে আমার মানে কাজ এবং ব্যক্তিগত মিলে বলতে পারেন। আর সাথে আমার একটা পুচকা আছে, পুচকার সাথেও তো আমার ফ্রেন্ড আর কি। তো সবকিছু মিলে খুব সুন্দর একটা সময় যাচ্ছে। আর ভবিষ্যতে আসলে ভবিষ্যৎ বলে কখনো ভবিষ্যৎ আমি দেখিনি যে আসলে ওই লক্ষ্যে পৌঁছে যায়। আমি মনে করি পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। তো আমি পরিশ্রম করে যাব, আর আমার ইচ্ছা ইন্ডাস্ট্রির স্বার্থে যা যা করা দরকার, যেমন আমি 2016 আমার ব্যক্তিগত মানে আমার বেবির কারণে আমি একদম পিছিয়ে গেলাম। আবার জাস্ট কোভিডের 2 বছরের মাঝখানে যখন প্রথম আপনার হচ্ছে গিয়ে চলচ্চিত্র শুরু করা হলো, আমার মনে আছে রোজার পরপরই একটি সিনেমা আমি শুরু করেছিলাম এফডিসিতে 5টা সেট ফেলে, এবং ডিরেক্টরকে আমি বলেছিলাম যে ভাইয়া আমি আপনার থেকে আমার রেমুনারেশন থেকে আরও মিনিমাম 50% টাকা আমি নেব না। আমার রেমুনারেশন কেন নেব না জানেন? ওই টাকাটা আপনি কিন্তু আমাকে এফডিসিতে সেট বানিয়ে দিবেন। কারণ করোনার সময় তো আমরা বসে গিয়েছিলাম, কিন্তু তারপরেও যে সিনেমাগুলো হয়েছিল মানে 2016-এর পরের গল্পগুলো আমি বলছি, তখন কিন্তু এফডিসিতে কাজ হতো না, কোথায় কোথায় জানি কাজ হতো। এফডিসি হচ্ছে আমাদের কি বলবো, আমার কাছে মন্দির মসজিদ, একটা স্কুল, একটা পাঠশালা। তো সেইখানে হবে না, তখন অন্ধকার। আমাদের একটা ঝর্ণা স্পট একটা জায়গা আছে, আপনারা অনেকেই হয়তো বা জানেন। ঝর্ণা স্পটে গেলে না ভয় লাগতো, মনে হয় ভূত বেরোবে, সাপ বেরোবে, কিছু বেরোবে এইরকম। তো আমি ওনাকে ডেকে বললাম যে আমার রেমুনারেশনে এটা লেখেন। উনি লিখলেন। আমি বললাম 50% আমি নেব না। কি বলো হিরোইন? আমি বললাম হ্যাঁ, এই জন্য নিব না, আপনি আমাকে এফডিসিতে কথা দেন আপনি 5টা সেট ফেলবেন। উনি তখন বললো আচ্ছা ঠিক আছে, তোমার রেমুনারেশন নিও, বাট আমি কথা দিলাম, আমি আমি টাকা হাতে ধরবই না, বাট আমাকে কথা দিতে হবে আপনি 5টা সেট ফেলবেন। এবং ওই একটি সিনেমার 5টা সেট এফডিসিতে 5টা স্পটে ফেললেন। 5টা স্পটে ফেলার পর যেটা হলো, আপনাদের মতো এরকম সমস্ত সাংবাদিকদের একদিন মনে হয়েছে মেলা লেগে গেল। এবং আমি সবাইকে বলছি যে দেখো, এটা সিনেমার কাজ না, এটা মনে করবো আমাদের ইন্ডাস্ট্রি একটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা সবাই এখানে পদধূলি দিবা, আমি তোমাদের চায়ের ব্যবস্থা রাখবো, বেশি পারবো না। সবাই আসছে প্রত্যেক দিন। তো প্রায় 15 দিন আমার ওখানে শুটিং চলমান হলো। 15টা দিন মনে হলো যে একটা ঈদের দিন লেগে গেছে, মনে হচ্ছে রোজা চলছে এরকম করে। প্রেম প্রীতির বন্ধন সিনেমার কথা বলছি। এখন তো এফডিসি তে আমরাও যখন যাই তখন দেখা যায় যে আগে যে ফ্লোর গুলোতে এত বেশি আমরা একটা ক্যামেরা সেট করলে 2-3টা সেট মনে হয় আমরা একই সাথে ক্যামেরায় পেতাম, এখন মনে হয় সেই